নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের সংবিধানে আমি এম লক্ষ্মীকান্তের এই বইটা সামারি করছিলাম এবং এর আগে 18 অব্দি চ্যাপ্টার কমপ্লিট করেছি। 19 নম্বর চ্যাপ্টার আমরা আজকে পড়বো হাইকোর্ট সম্পর্কে। বেশ কিছুদিন আগে আমি ক্লাস করেছি, মাঝখানে কিছুটা গ্যাপ ছিল, তো হাইকোর্ট থেকে আবার শুরু করছি। হাইকোর্টের ওপর দুটো ক্লাস হবে। প্রথম ক্লাসে আমরা আজকে আলোচনা করব হাইকোর্টের মেন ইম্পর্টেন্ট যে ভিত্তিগুলো, এখানে জাজ কিভাবে নির্বাচিত হয়, কত বছর অবধি তারা থাকতে পারে, কোয়ালিফিকেশন, এই সমস্তগুলো আজকে আলোচনা করব। তো তোমরা পুরো ক্লাসটা দেখো, এবং তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে মেন্স এক্সাম সেকশনের মধ্যে ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত বলে একটা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টটা দেখতে পারো। আমি এখানে প্রথম থেকে এই বইটা সামারি করছি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য। এছাড়াও অন্যান্য পরীক্ষা যদি তোমরা দাও এবং এই বইটা যদি তোমরা পড়তে চাও, এটা খুব ভালো একটা বই পলিটি পড়ার জন্য, তো তোমরা পড়তে পারো। এবং আমি খুব সহজ করে প্রথম থেকে ডিটেলসে এই জায়গাগুলো বুঝিয়েছি, যেটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সও কভার হয়ে যাবে। এটা আমার সেকেন্ড চ্যানেল, যেখানে আমি ওয়ার্ল্ড হিস্ট্রি সম্পর্কে পড়াচ্ছি। ক্লাস 9, 10, 11, 12 এই চারটে ক্লাসের জন্য আমি এখানে সেকেন্ড চ্যানেলে পড়াবো। ওয়ার্ল্ড হিস্ট্রি আমি পড়ানো শুরু করেছি, জিওগ্রাফি এনসিআরটি থেকে পড়াচ্ছি। তো তোমরা যদি পড়তে চাও তাহলে এই চ্যানেলটা ফলো, সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো দেখতে পারো। নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো আমি এই চ্যানেলটার। এটা লাইভ ক্লাসের টাইম, মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় আমি লাইভ ক্লাস ইউটিউবে ফ্রি লাইভ ক্লাস নিয়ে থাকি, এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ডিসকাস করছি। তো তোমরা অবশ্যই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায়। তো আমরা আজকে পড়বো হাই কোর্ট সম্পর্কে। অলরেডি আমরা যেহেতু সুপ্রিম কোর্ট পড়ে এসেছি, তাই জন্য হাই কোর্ট ব্যাপারটা বুঝতে সহজ হবে। প্রথম কথা, আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম, বিচার ব্যবস্থা, তাতে কোনো আলাদা ভাবে কিছু বলার নেই যে রাজ্যের জন্য আলাদা যে হাইকোর্ট গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র রাজ্যের বিচার করবে এবং সেই বিচারের রায় অন্য কোনো কোর্ট মানে সুপ্রিম কোর্টে যাবে না, এরকম কিছু নয়। এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, যেখানে কোর্ট গুলো যা যা কোর্ট রয়েছে ভারতে সেগুলো সব একসাথে কাজ করে এবং একটার ওপরে ওপরে কাজ করে। যেমন আমরা যদি হাইকোর্টের কথা বলি, হাইকোর্ট রাজ্যের সব থেকে উঁচু কোর্ট, সব থেকে বড় কোর্ট, এবং দেশের সব থেকে উঁচু কোর্ট যেটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। প্রত্যেকটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে থাকবে, সুপ্রিম কোর্টের আন্ডারে থাকবে। মানে ধরো হাইকোর্টের কোনো বিচার কেউ যদি সন্তুষ্ট না হয় তাহলে সে সুপ্রিম কোর্টে যেতে পারে। তো এইরকম একটা সিস্টেম আমাদের ভারতে রয়েছে, যেটাই আমেরিকাতে নেই এরকম কোনো সিস্টেম। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য হাইকোর্ট অপারেট বিলো দ্য সুপ্রিম কোর্ট বাট অ্যাবভ দ্য সাবঅর্ডিনেট কোর্ট। তো অ্যাকচুয়ালি ভারতে কি রকমের কোর্ট রয়েছে? প্রথমে সবার উপরে সুপ্রিম কোর্ট, তারপর বিভিন্ন রাজ্যগুলোতে রয়েছে হাইকোর্ট, আবার প্রত্যেকটা রাজ্যে একটা হাইকোর্টের আন্ডারে রয়েছে হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এরকম টাইপের কোর্টগুলো রয়েছে। তো এইখানে যদি কোনো বিচার হয়, সেটার মামলাটা যদি কেউ রায়ে সন্তুষ্ট না হয় হাইকোর্টে যেতে পারবে, হাইকোর্টেও যদি সে সন্তুষ্ট না হয় তাহলে সে সুপ্রিম কোর্টে যেতে পারবে। কিন্তু যদি একটা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখি, রাজ্যের ক্ষেত্রে টপ পজিশন লাভ করে যেটা জুডিশিয়াল সিস্টেমে, সেটা হচ্ছে হাইকোর্ট একটা রাজ্যের ক্ষেত্রে। ভারতে প্রথম হাইকোর্ট স্থাপিত হয় 1862 সালে, এবং প্রথম হাইকোর্ট যেখানে স্থাপিত হয় সেটা হচ্ছে কলকাতা। কলকাতায় প্রথম হাইকোর্ট। ঠিক একই বছরে 1862-তে কলকাতা, বোম্বে, ম্যাড্রাস তিনটে হাইকোর্ট স্থাপিত হয়, তিনটে প্রভিন্স, তিনটে প্রান্তে। কিন্তু কলকাতা হাইকোর্ট হচ্ছে প্রথমে স্থাপিত হয়েছিল। সেই জন্য পরীক্ষাতে কোশ্চেন আসে যে ভারতের প্রথম কোন হাইকোর্ট স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। এরপরে 1866-তে এলাহাবাদে চতুর্থ হাইকোর্ট শুরু হয়। এগুলো আমরা সবই পড়ছি, যেটা সেটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে। তো সেই সময় থেকে হাইকোর্ট ভারতে কাজ করতে শুরু করেছে এবং এখনো পর্যন্ত সেম সিস্টেম এখানে ফলো করা হচ্ছে। ব্রিটিশ শাসনকালে যেটা হয়, প্রথমে তো এরকম চারটে কোর্ট তৈরি হয় চারটে জায়গাতে। ধীরে ধীরে প্রত্যেকটা প্রান্তে, সেই সময় রাজ্য বলা হতো না, প্রান্ত বলা হতো, এবং প্রত্যেকটা প্রান্তে একটা একটা করে হাইকোর্ট ব্রিটিশ সরকার স্থাপন করে। পরবর্তীকালে স্বাধীনতার পরে 1950 সালে সেম সিস্টেমটাই ফলো করা হয়। প্রত্যেকটা প্রান্তে একটা করে, প্রত্যেকটা রাজ্যে। তারপরে 1950 স্বাধীনতার পর আমরা যে আমাদের প্রান্তগুলো সেগুলোকে রাজ্য নাম দিয়েছি। তো 1950 সালে পর থেকে প্রত্যেকটা রাজ্যেই একটা করে হাইকোর্ট স্থাপন করার কথা হয়। কিন্তু সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সপ্তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী বলা হচ্ছে, এটা কবে পাস হয়েছে, এটা ইম্পর্টেন্ট একটা অ্যামেন্ডমেন্ট, ইম্পর্টেন্ট একটা সংশোধন আইন। 1956 সালে এটা পাস হয়।
সেভেন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং এখানে বলা হয় যে পার্লামেন্টের ওপর এটা পুরোপুরি নির্ভর করছে যে হাইকোর্ট কটা হবে। অর্থাৎ পার্লামেন্ট যদি মনে করে যে একটা রাজ্যে একটা হাইকোর্ট থাকবে, ঠিক আছে, সেরকম ভাবেই করবে। যদি মনে করে যে না এরকম দরকার নেই, দুটো রাজ্যে একটা হাইকোর্ট বা তিনটে রাজ্যে একটা হাইকোর্ট রাখবে, সেটাও সে করতে পারে। ইভেন একটা রাজ্য, একটা ইউনিয়ন টেরিটরি, দুটোর জন্য কমন একটা হাইকোর্ট রাখবে, তাহলেও সেটা করতে পারবে। তো সেটা পুরোপুরি নির্ভর করছে পার্লামেন্টের ওপর, পার্লামেন্ট কি ডিসিশন নেবে। এবার এইটা মেনলি পার্লামেন্ট কিসের ওপর ডিসিশন নেয়, সেটা হচ্ছে সেই রাজ্যটা কত বড়, সেই রাজ্যের কত আইনি কাজ কত থাকতে পারে। এরকম একটা ইউনিয়ন টেরিটরি, ধরো একটা ছোট ইউনিয়ন টেরিটরি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এমন কিছু কেস হবে না যে তার জন্য একটা আলাদা সেপারেট হাইকোর্ট তৈরি করে দিতে হবে। এই জিনিসটা বুঝতে পেরে পার্লামেন্ট কি করছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে জুডিশিয়াল সিস্টেম সেটা কলকাতা হাইকোর্টের সঙ্গে মার্জ করে দিচ্ছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট একদিকে যেমন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কাজ দেখছে, তেমনি ভাবে আন্দামানেরও সেম কাজ, সেম জিনিসটা করছে। তো এইটা পুরোপুরি নির্ভর করছে পার্লামেন্টের ওপর। এখন বর্তমানে টোটাল 25টা হাইকোর্ট রয়েছে, এবং একটা মাত্র রয়েছে ইউনিয়ন টেরিটরি দিল্লি, যার নিজস্ব হাইকোর্ট রয়েছে। একটা লিস্ট আমি লাস্ট সেকেন্ড ক্লাস, যেটা এই হাইকোর্টের ওপর হবে পরের দিনে, সেখানে আমি একটা লিস্ট দেব কোন কোন হাইকোর্টের কোন কোন এখতিয়ার রয়েছে, কোন কোন রাজ্য কোন কোন ইউনিয়ন টেরিটরির ওপর এখতিয়ার রয়েছে। এখন মোটামুটি জেনে রাখো, এটা 2019-এর ডেটা দেওয়া হচ্ছে, তাও সেমই রয়েছে। 25টা হাইকোর্ট টোটাল রয়েছে ভারতে, এবং only 3 হাইকোর্ট হ্যাভ জুরিসডিকশন ওভার মোর দেন 1 স্টেট। তিনখানা হাইকোর্ট এমন রয়েছে যার একের অধিক জুরিসডিকশন রয়েছে। এইগুলো নিয়ে আমি এখন কিছু বলছি না, পরে নেক্সট ক্লাসে এটা লিস্ট করে আলাদা করে দেখব। দিল্লি একমাত্র হাইকোর্ট, যে দিল্লি একমাত্র ইউনিয়ন টেরিটরি যার এক নিজস্ব হাইকোর্ট রয়েছে। আগে জম্মু কাশ্মীরের হাইকোর্ট ছিল, জম্মু কাশ্মীর রাজ্য থেকে এখন জম্মু কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। তার সঙ্গে আরেকটা ভাগ হয়েছে লাদাখ, লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি। তো লাদাখ এবং জম্মু কাশ্মীর এই দুটো ইউনিয়ন টেরিটরির একটা কমন হাইকোর্ট রয়েছে। তো তাহলে আমরা একমাত্র বলতে পারি দিল্লি একমাত্র ইউনিয়ন টেরিটরি। এটা ইম্পর্টেন্ট এখান থেকে। নেক্সট হচ্ছে পার্ট 6 আর্টিকেল 214 থেকে 231। এইখানে সমস্ত কিছু বলা রয়েছে হাইকোর্ট সম্পর্কে, সেটা কিভাবে তৈরি হবে, সেটা কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, তার জুরিসডিকশন মানে হচ্ছে এখতিয়ার কতটা থাকবে, তার হাতে পাওয়ার কি থাকবে, তারপরে এই সমস্ত জিনিস এই পুরো আর্টিকেলের মধ্যে বলা রয়েছে 214 থেকে 231, পার্ট হচ্ছে 6। ওকে, নেক্সট হচ্ছে কম্পোজিশন এন্ড অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ একটা হাইকোর্ট কিভাবে তৈরি হবে, তাতে কাকে মানে সেখানে যারা যারা কাজ করছে, বিচারপতি ইত্যাদি, তাদেরকে কে নিযুক্ত করবে। এবারে দেখো, প্রত্যেকটা রাজ্যের আয়তন বিভিন্ন রকম, প্রত্যেকটা রাজ্যের জনসংখ্যা বিভিন্ন রকম। তো সেই অনুযায়ী ঠিক হয় যে একটা হাইকোর্টে কতজন বিচারক থাকা দরকার। যেমন আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখেছি একটা নির্দিষ্ট সংখ্যক রয়েছে বিচারক, সেটা আলাদা সেখানে, কারণ একটাই জিনিস, এখানে আমাদের এতগুলো রাজ্যের জনসংখ্যা প্রত্যেকটাতে আলাদা। তো এই পুরো সিস্টেমটার জন্য এই ভারটা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট কি করবে, প্রেসিডেন্ট ঠিক করবে যে একটা রাজ্যে যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টে কতজন বিচারক রাখা দরকার। একজন তো অবশ্যই চিফ জাস্টিস প্রধান বিচারপতি থাকবে, প্রধান বিচারপতি তো মাস্ট। তার সঙ্গে সঙ্গে কতজন আদার জাজ থাকবে, নর্মাল জাজ থাকবে, সেটা ঠিক করবে প্রেসিডেন্ট। এবং এটা টাইম টু টাইম প্রেসিডেন্ট বিচার করে দেখবে। যদি মনে হয় প্রেসিডেন্টের যে না কোনো একটা রাজ্যে হাইকোর্টের কেসের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, সেখানে এক্সট্রা কয়েকজন বিচারক জাজ করা দরকার, অ্যাপয়েন্ট করা দরকার, তখন প্রেসিডেন্ট সেটা করবে। তো এখানে কোনো কিছুই আমাদের বলে দেয়নি, মানে আমাদের কনস্টিটিউশন বলে দেয়নি যে ম্যাক্সিমাম কত স্ট্রেংথ হওয়া দরকার, ম্যাক্সিমাম কতজন থাকতে পারবে, এরকম কিছু বলে দেয়নি। সমস্ত কিছুটাই প্রেসিডেন্টের হাতে দেওয়া রয়েছে। এবং প্রেসিডেন্ট এটা ওয়ার্কলোডের উপরে ডিপেন্ড করবে, ওয়ার্কলোডের ওপর যে কত কাজ থাকছে। যদি কাজের পরিমাণ বৃদ্ধি হতে থাকে তাহলে জাজের সংখ্যাও চেঞ্জ হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে, একজন জাজ অ্যাপয়েন্ট হবে প্রেসিডেন্টের দ্বারা। প্রেসিডেন্ট একজন জাজকে হাইকোর্টে নিযুক্ত করবে, প্রেসিডেন্টই চিফ জাস্টিসকেও নিযুক্ত করবে, প্রধান বিচারপতিকেও নিযুক্ত করবে। তবে প্রধান বিচারপতিকে নিযুক্ত করার জন্য
আর একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের নিজের মতো করে কাউকে ইয়ে করে দিতে পারবে না, তাকে একটা কনসাল্ট করতে হবে। কনসাল্ট কার সঙ্গে করবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং গভর্নর, যে রাজ্যের হাইকোর্টে নিযুক্ত করা হচ্ছে সেই রাজ্যের যিনি গভর্নর রয়েছেন সেই গভর্নরের সঙ্গে তাকে একবার কনসাল্ট করে নিতে হবে, তারপর তিনি নিযুক্ত করবেন। আলটিমেট পাওয়ার প্রেসিডেন্টেরই হাতে রয়েছে, কিন্তু এই দুজনের সঙ্গে একটু কথা বলে নিতে হবে, শুধুমাত্র চিফ জাস্টিসকে মানে প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করার জন্য। অন্যদিকে শুধু জাজ, যারা নর্মাল জাজ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রেসিডেন্টই ডিসিশন নেবেন। এবার ধরো কোনো একটা হাইকোর্ট দুটো রাজ্যের জন্য কাজ করছে, ওকে, দুটো রাজ্যের কমন হাইকোর্ট রয়েছে, সেই ক্ষেত্রে কি করা হবে? কোন রাজ্যের গভর্নরের সঙ্গে কনসাল্ট করা হবে? তখন দু রাজ্যের গভর্নরের সঙ্গেই কনসাল্ট করা হবে। যদি এমন কোনো কেস হয় যে এরকম যদি কোনো কেস হয়, তাহলে কি করবে? গভর্নর, দুজন গভর্নরের সঙ্গে, দুটো রাজ্যেরই গভর্নরের সঙ্গে কনসাল্ট করবে, তারপর হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কনসাল্ট করবে, তারপরে হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তাকে নিযুক্ত করা হবে। তো এরকম ছোট ছোট ব্যাপারগুলো রয়েছে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, যোগ্যতা কি থাকা দরকার? যোগ্যতা এখানে বলা হয়েছে টোটাল দুটো কন্ডিশন। প্রথম কন্ডিশনে বলা হচ্ছে অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে। ভারতের যে কোনো সাংবিধানিক যে পদগুলো রয়েছে প্রত্যেকটার জন্য এইটা কমন, প্রত্যেকটার জন্য এটা কমন যে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হবে, ওকে। এবারে সেকেন্ড যেটা কন্ডিশন দেওয়া রয়েছে, সেখানে দুটো জিনিস বলা রয়েছে অর দিয়ে, কারণ এই দুটোর মধ্যে কোনো একটা যদি কেউ ফলো করতে পারে তাহলে তাকে জাজ হিসেবে নিযুক্ত করা হবে, জাজ নিযুক্ত হয়ে যেতে পারবেন তিনি। প্রথম যেটা বলা হয়েছে, হি শুড হ্যাভ হেল্ড এ জুডিশিয়াল অফিস ইন টেরিটরি অফ ইন্ডিয়া ফর 10 ইয়ার, অর্থাৎ দেশে তার অন্তত একটা জুডিশিয়াল অফিস, মানে কি, ধরো কোনো একজন জাজ, কোন একজন ব্যক্তিতে আইন পড়েছে কি হতে চায়? অ্যাডভোকেট হবে, মানে হচ্ছে উকিল হবে, তার একটা অফিস থাকবে, ওকে। তো সেই রকম একজন ব্যক্তি হতে হবে যার এরকম একটা অফিস রয়েছে 10 বছর ধরে, অর্থাৎ 10 বছর ধরে অফিস আছে, মানে কি, সিম্পলি সে 10 বছর ধরে আইন নিয়ে কাজ করছে। তো সেই রকম অন্তত 10 বছর তাকে দেখাতে হবে যে হ্যাঁ, আমি 10 বছর ধরে আইন নিয়ে কাজ করছি এবং আমার একটা অফিস রয়েছে ভারতের কোথাও, যে কোনো জায়গাতে থাকলেই সেটা হবে। এবার সেটা এরম নয় যে ধরো কলকাতা হাইকোর্টে তাকে নিযুক্ত করা হচ্ছে, তার মানে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তার জুডিশিয়াল অফিস থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়, ভারতের কোথাও থাকলেই হবে। নেক্সট, অর দিয়ে আরেকটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো না কোনো হাইকোর্টে তিনি 10 বছর কাজ করেছেন। মানে ধরো কলকাতা হাইকোর্টের একজনকে বিচারক নিযুক্ত করার কথা হচ্ছে, তাকে দেখা হলো, তোমার জিজ্ঞেস করা হলো তাকে, তুমি কি ভারতের নাগরিক? সে বললো হ্যাঁ, আমি ভারতের নাগরিক। তুমি 10 বছরের জন্য কোথাও তোমার অফিস রয়েছে? সে দেখালো হ্যাঁ আছে, সে হয়ে যাবে জাজ, তাকে জাজ নিযুক্ত করা যাবে। প্রেসিডেন্ট এবার চাইলে তাকে জাজ নিযুক্ত করতে পারে। এবার সেকেন্ড কন্ডিশনে এইভাবে বলা হলো, তুমি ভারতের নাগরিক, হ্যাঁ ভারতের নাগরিক, ওকে, প্রথম কন্ডিশন কমপ্লিট। সেকেন্ড, এখানে যে কন্ডিশনটা রয়েছে যে তুমি কোনো হাইকোর্টে 10 বছর কাজ করেছো, সে বললো হ্যাঁ আমি 10 বছর কাজ করেছি, তাহলে সে এলিজেবল এবং তাকে প্রেসিডেন্ট নিযুক্ত করতে পারে। এবার এই 10 বছর সে হাইকোর্টে জাজ হিসেবে অ্যাডভোকেট হিসেবে কাজ করেছে, অ্যাডভোকেট মানে কিন্তু উকিল, ঠিক আছে, উকিল হিসেবে কাজ করেছে, এটা দেখাতে হবে। একটু বাংলাটা একটু ভুল বলেছি, উকিল হিসেবে কাজ করেছে 10 বছর, দেখাতে হবে। এবার এই উকিল হিসেবে কাজ করেছে মানে 10 বছর, মানে এরকম নয় একটাই হাইকোর্টে সে 10 বছর ধরে উকিল হিসেবে কাজ করেছে সেটা দেখাতে হবে, এরকম নয়। সে হয়তো প্রথম 4 বছর ম্যাড্রাস হাইকোর্টে কাজ করেছে, 4 বছর উকিল হিসেবে, তারপরে হয়তো বম্বে হাইকোর্টে সে 6 বছর কাজ করেছে, তারপর সে হয়তো ক্যালকাটা হাইকোর্টে আরো 6 বছর কাজ করেছে, 6 আর 4, আচ্ছা এখানে 6 হয়ে যাচ্ছে, যাই হোক, এখানে ধরো বম্বে হাইকোর্টে 3 বছর কাজ করেছে, 4 আর 3 7, আর ধরো এখানে 5 বছর কাজ করেছে ক্যালকাটা হাইকোর্টে, 4 আর 3 7, 8 9 10 11 12, টোটাল তার কাজের এক্সপিরিয়েন্স কত দেখাচ্ছে? 12 বছর দেখাচ্ছে বিভিন্ন হাইকোর্টে, একটা হাইকোর্টে নয়, বিভিন্ন হাইকোর্টে সে 12 বছর ধরে অ্যাডভোকেট উকিল হিসেবে কাজ করেছে, তাহলেও সে জাজ হিসেবে নিযুক্ত হওয়ার জন্য এলিজেবল। প্রেসিডেন্ট চাইলে তাকে জাজ হিসেবে নিযুক্ত করতে পারে। তো এই দুটো কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। এবার আমরা যখন এতে পড়েছিলাম, সুপ্রিম কোর্টের জাজের ক্ষেত্রে পড়েছিলাম যে
প্রেসিডেন্ট যদি মনে করে যে কোনো একজন ব্যক্তি খুব ভালো আইন সম্পর্কে জানে, তার ভালো নলেজ রয়েছে, প্রেসিডেন্ট চাইলে তাকেও নিযুক্ত করতে পারতো। আমরা আগের যে চ্যাপ্টারটা পড়েছি সুপ্রিম কোর্ট, সেটা তোমরা যদি দেখে আসো অবশ্যই সেটা মনে থাকবে। তো এইখানে দেখা যাচ্ছে 3 নম্বর এরকম কোনো সিতে এরকম কোনো কন্ডিশন দেওয়া নেই, এখানে মাত্র এই দুটোই কন্ডিশন দেওয়া রয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট যদি মনে করে যে কোন এই ব্যক্তিটি খুব ভালো আইন সম্পর্কে জানে, কি আমি কোন একটা হাইকোর্টের জাজ বানিয়ে দিই, সেটা সে করতে পারবে না। এটা একটা ছোট্ট পয়েন্ট যেটা তোমাদের এখানে বলার ছিল। নেক্সট, এখানে কোনো মিনিমাম এজ নেই। এখানে এটাও বলা হয়নি যে একজন জাজ হিসেবে কোনো ব্যক্তিকে নিযুক্ত করার জন্য তার বয়স মিনিমাম কত হতে হবে, 30 বছর, 25 বছর, 28 বছর, এরকম কিছু বলা নেই। এগুলো খুব ছোট ছোট পয়েন্ট যেগুলো আমাদের একটু জেনে যেতে হবে, যেহেতু একটু আমরা ডিপ স্টাডি করছি, যেহেতু ডাব্লিউবিসিএস মেন্সের জন্য মেন্সকে টার্গেট করে পড়ছি, তো এই পয়েন্টগুলো তোমাদের একটু বুঝতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে ওথ, মানে হচ্ছে শপথ। প্রত্যেকটা পদে নিযুক্ত হওয়ার জন্য সেই ব্যক্তিকে একটা শপথ নিতে হয়, যে কোনো সাংবিধানিক পদে, এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এখানে যিনি নেবেন, শপথ নেবেন, সেটা হচ্ছে গভর্নর। এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো, আমরা একটু আগে যেটা দেখলাম যে জাজকে বা চিফ জাস্টিস অফ এই হাইকোর্ট, কোনো একটা হাইকোর্টের চিফ জাস্টিসকে নিযুক্ত কে করছে? নিযুক্ত করছে প্রেসিডেন্ট। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখে এসেছি যিনি নিযুক্ত করছেন তিনি হচ্ছে শপথ বাক্য পাঠ করান, কিন্তু এখানে একটু আলাদা হয়ে যাচ্ছে ব্যাপারটা। গভর্নর অফ স্টেট, সেই রাজ্যের গভর্নর তাকে শপথ বাক্য পাঠ করাবেন। যেমন ধরো কলকাতা হাইকোর্টে যিনি হবেন বিচারক বা চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হবেন, তাকে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের যিনি গভর্নর তিনি শপথ বাক্য পাঠ করাবেন। এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স। কত স্যালারি থাকবে, স্যালারি এটা ঠিক করবে পার্লামেন্টের হাতে রয়েছে, এটা আবার প্রেসিডেন্টের হাতে নয়। নিযুক্ত করছে প্রেসিডেন্ট, স্যালারি এবং অ্যালাওয়েন্স ঠিক করবে আবার কে? পার্লামেন্ট এখানে দেখবে যে জাজের স্যালারি বাড়ানো উচিত বা কমানো উচিত, কি ইত্যাদি ইত্যাদি, সেই অনুযায়ী ঠিক হবে। যেমন 90,000 স্যালারি ছিল, 2018-তে সেটা বাড়িয়ে 2,50,000 করে দেওয়া হচ্ছে জাজদের, মানে চিফ জাস্টিসের, এবং জাজদের স্যালারি ছিল হচ্ছে 80,000 টাকা, সেটা বাড়িয়ে 2,25,000 পার মান্থ করে দেওয়া হচ্ছে এতে 2018-তে। তো এটা করবে কে? পার্লামেন্ট। নেক্সট হচ্ছে রিমুভাল, টেনিওর এবং ট্রান্সফার। কোনো একজন জাজকে তো নিযুক্ত করা হলো, জাজ বা চিফ জাস্টিস, সেম কথা বলছি আমি এখানে। কোনো একজন জাজ বা চিফ জাস্টিসকে তো নিযুক্ত করা হলো, এবার সে কতদিন অবধি সেই পদটা ধরে রাখবে? 5 বছর, 10 বছর, সেই জিনিসটা আমাদের সংবিধানে বলা নেই। কনস্টিটিউশন এই জিনিসটা আমাদের কিছু বলছে না, তবে কয়েকটা কন্ডিশন দিয়ে রেখেছে যে এই অবধি সে করতে পারবে। প্রথম কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 62 বছর বয়স। যখনই তার 62 বছর বয়স হয়ে যাবে, তাকে অটোমেটিক্যালি রিটায়ার করতে হবে। সে জাজ হোক বা চিফ জাস্টিস অফ এ হাইকোর্ট হোক, তাকে 62 বছরে রিটায়ার করতে হবে। আবার একটা ইন্টারেস্টিং জিনিস জাজের ক্ষেত্রে, যেটা এখানে আমি স্টার মার্ক করছি, একটু ডবল স্টার, তোমরা এই জায়গাটা নোট করো, যে 2 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে। আমরা কি দেখলাম? জাজ বা চিফ জাস্টিসকে নিযুক্ত করছে কে? নিযুক্ত করছে প্রেসিডেন্ট। তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছে কে? গভর্নর, সেই রাজ্যের গভর্নর। এবার তাকে, সে যদি পদত্যাগ করতে চায়, কোনো জাজ বা কোনো চিফ জাস্টিস যদি পদত্যাগ করতে চায় কোনো রাজ্যের, তাহলে সে প্রেসিডেন্টকে কি লিখবে? রেজিগনেশন লেটার লিখবে। ঠিক আছে, এই জায়গাটা যেন গুলিয়ে না যায়। সে চিঠি লিখবে, পদত্যাগ পত্র লিখবে প্রেসিডেন্টকে। আবার যদি তাকে পদচ্যুত করতে হয়, সেটাও করবে প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্ট নিজের ইচ্ছাতে করতে পারবে না। তার মনে হলো, প্রেসিডেন্টের মনে হলো যে কলকাতা হাইকোর্টের যে চিফ জাস্টিস সে ভালো কাজ করতে পারছে না, তাকে সরিয়ে দাও, সেটা হবে না। প্রেসিডেন্ট তখনই তাকে পদচ্যুত করতে পারবে যখন তাকে পার্লামেন্ট বলবে। পার্লামেন্টের কথাতেই একমাত্র প্রেসিডেন্ট কোনো একটা রাজ্যের বা কোনো একটা হাইকোর্টের জাজ বা সুপ্রিম জাজ বা প্রধান বিচারপতি চিফ জাস্টিসকে পদত্যাগ করাতে পারবে, মানে পদচ্যুত করতে পারবে। আর একটা হতে পারে, আর একটা জিনিস 4 নম্বরে বলা হয়েছে, ধরো কোনো একজন জাজ বা চিফ জাস্টিস, আচ্ছা সে কলকাতা হাইকোর্ট, আমরা শুধু ক্যালকাটা হাইকোর্টেরই উদাহরণ নিই যেহেতু আমরা পশ্চিমবঙ্গের মানুষ, তো ক্যালকাটা হাইকোর্টের কোনো একজন জাজ বা চিফ জাস্টিস, তাকে অন্য রাজ্যে ট্রান্সফার করে দেওয়া হলো, করা সম্ভব, ক্যালকাটা থেকে বম্বেতে করে দেওয়া হলো, তাহলেও এই পদটা তাহলে ফাঁকা হয়ে যাচ্ছে।
তখন সেখানে নতুন জাজ বা চিফ জাস্টিস লাগবে। তো এইভাবেও ফাঁকা হতে পারে এই অফিসটা, বা এরকম হতে পারে ক্যালকাটা হাইকোর্টের কোনো একজন জাজ বা কোনো একজন চিফ, কোনো মানে কোনো নয়, একজনই চিফ জাস্টিস হয়, চিফ জাস্টিস সে সুপ্রিম কোর্টের জাজ বা চিফ জাস্টিস নিযুক্ত হয়ে গেল, তাহলেও তাকে এই পদটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো কিভাবে ফাঁকা হতে পারে, এখানে এই 4টে কন্ডিশন বলা হয়েছে। নেক্সট হচ্ছে রিমুভাল অফ জাজ, যেটা দেখলাম যে রিমুভাল অর্থাৎ পদচ্যুত করা, কোনো একজন জাজকে পদচ্যুত প্রেসিডেন্ট করবেন, কিন্তু তাকে যে ডিসিশনটা সেটা জানাবে হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট যদি একমাত্র বলে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট তখন বাধ্য কোনো একটা রাজ্যের জাজ বা চিফ জাস্টিসকে রিমুভ করতে। এবার এরকম ভাবে, যেরকম ভাবে আমরা দেখে এসেছি যে সুপ্রিম কোর্টের জাজকে যেভাবে রিমুভ করা যায়, এক্স্যাক্টলি সেম ভাবে হাইকোর্টের জাজকেও রিমুভ করা যায়, সেটা হচ্ছে স্পেশাল মেজরিটিতে। স্পেশাল মেজরিটি বলতে এতদিনে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, মেজরিটি অফ টোটাল মেম্বারশিপ। কারণ কোনো একজন জাজকে ধরো রিমুভ করতে হবে, ক্যালকাটা হাইকোর্টের কোনো একজন জাজ রয়েছেন মিস্টার এক্স, তাকে রিমুভ করার কথা উঠছে আমাদের পার্লামেন্টে। কি করতে হবে? ভোট নিতে হবে যে এই ব্যক্তিটি আদৌ দোষ করেছেন কিনা, মানে যে দোষে তাকে সরানো হচ্ছে সেটা আদৌ তিনি করেছেন কিনা, তার জন্য একটা ভোট হোক, সবাই ভোট দেবে, এবং এই ভোটটা একটা স্পেশাল মেজরিটিতে পাস করাতে হবে। অর্থাৎ যতজন মেম্বার উপস্থিত রয়েছেন ততজনকে 100% সবাইকে ভোট দিতে হবে যে হ্যাঁ আমরা সবাই চাই এই মিস্টার এক্স কে সরাতে, তাহলেই সেটা পাস হবে। তো এইটা স্পেশাল মেজরিটি বলা হয়। এবং শুধু তাই নয়, এখানে উপস্থিত মানে এই নয় যে 5 জন উপস্থিত রয়েছে, 5 জন ভোট দিল দিয়ে এক্স কে সরিয়ে দিল, এরকমও হবে না। সেই হাউসের টোটাল যা মেম্বার তার মিনিমাম 2/3 মেম্বার সেই দিন উপস্থিত থাকতে হবে যেই দিন এই ভোটটা নেওয়া হবে। তাহলে এটা একটা খুব কঠিন কন্ডিশন, বুঝতেই পারছো। 2/3 মেম্বারকে অন্তত উপস্থিত থাকতে হবে, লোকসভার যারা রয়েছে তার টোটাল মেম্বারের 2/3, রাজ্যসভার 2/3 উপস্থিত থাকার পর দুটো হাউসে আলাদা আলাদা করে ভোট হবে, দুটো হাউসেই সেই সমস্ত মেম্বাররা 100% ভোট দেবে, তারপরে একজন জাজকে রিমুভ করা যায়। তো এটা একটা খুব কঠিন ব্যাপার। আর এখানে দুটো কন্ডিশন বলা হয়েছে, দুটো কারণ বলা হয়েছে, এই দুটো কারণে তাকে রিমুভ করা যেতে পারে। একটা হচ্ছে মিসবিহেভিয়ার আর সেকেন্ড হচ্ছে ইনক্যাপাসিটি। মিসবিহেভিয়ার, সে যদি কিছু মিসবিহেভিয়ার করে তাহলে, আর যদি সে অযোগ্য হয়, এই দুটো। আর এতক্ষণ অব্দি আমরা যেটা আলোচনা করলাম এইটুকুতে ছেড়ে দিলাম, কারণ এই পুরো ব্যাপারটা আমি সুপ্রিম কোর্টের জাজদের রিমুভ করার ক্ষেত্রে পড়িয়েছি। একই জিনিস দুবার করে রিপিট করার কিছু নেই। তোমরা যদি আগের চ্যাপ্টার গুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও, সেখানে এগুলো ডিটেলসে বলা রয়েছে। নেক্সট হচ্ছে, এখনো পর্যন্ত কোনো রাজ্যের কোনো হাইকোর্টের কোনো জাজকে এখনো পর্যন্ত রিমুভ করা হয়নি। ট্রান্সফার অফ জাজ, একটা হাইকোর্টের জাজ তাকে অন্য হাইকোর্টে ট্রান্সফার করা যায়, সেটা কি করবে? প্রেসিডেন্ট করবে। প্রেসিডেন্ট কি করতে পারে? প্রেসিডেন্ট প্রথমে ঠিক করলো যে ঠিক আছে, ক্যালকাটা হাইকোর্টের যে জাজ রয়েছে বা চিফ জাস্টিস রয়েছে কোনো একজন ব্যক্তি, তাকে আমরা বম্বে হাইকোর্টে পাঠিয়ে দেবো, আমি বম্বে হাইকোর্টে ট্রান্সফার করব, সেটা করতে পারবে। কিন্তু তার আগে একবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে তাকে একবার কথা বলে নিতে হবে। কথা বলে নেওয়ার পরে সে ট্রান্সফার করিয়ে দিতে পারে। এবার হচ্ছে অ্যাক্টিং, অ্যাডিশনাল এবং রিটায়ার্ড জাজ। অ্যাক্টিং জাজ মানে কি? ফার্স্ট হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস। অ্যাক্টিং চিফ জাস্টিস মানে এমন একজন ব্যক্তি যে কিছু দিনের জন্য চিফ জাস্টিস, প্রধান বিচারপতি হিসেবে কাজ করছে। কেন হতে পারে সেই কারণটা? নিশ্চয়ই মেন যে প্রধান বিচারপতি তিনি অনুপস্থিত রয়েছেন, সেই জন্যই এটা করা হবে। তো অ্যাক্টিং চিফ জাস্টিসকে নিযুক্ত করবে কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কোনো একজন জাজকে, ধরো ক্যালকাটা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, তিনি অনুপস্থিত রয়েছেন, প্রেসিডেন্ট কি করবেন? ফার্স্টে দেখছেন যে এখানে অনুপস্থিত রয়েছে, তার মানে ক্যালকাটা হাইকোর্ট বন্ধ। চিফ জাস্টিস না থাকলে তো কি হবে? হাইকোর্ট কাজ করতে পারবে না। তখন প্রেসিডেন্ট, যাতে কাজ বন্ধ না হয়, তখন যারা জাজ রয়েছে ক্যালকাটা হাইকোর্টে, সেই জাজদের মধ্যে থেকে একজনকে কয়েকদিনের জন্য চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত করে দেবেন, যতদিন না মেন চিফ জাস্টিস ফিরে আসছেন ততদিন অবধি। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যাক্টিং চিফ জাস্টিস, মানে এইখানে এটা পার্মানেন্ট নয়, কিছু দিনের জন্য। এবার কেন হতে পারে? যদি অফিস অফ চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ ভ্যাকেন্ট, যদি কোনো কারণে প্রধান যে চিফ জাস্টিস তার অফিসটা ফাঁকা থাকে কোনো কারণে, বা দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ টেম্পোরারিলি অ্যাবসেন্ট। হতে পারে চিফ জাস্টিসের 62 বছর
বয়স হয়ে গেছে, তাকে রিটায়ার করে যেতে হয়েছে, নতুন কাউকে এখনো নিযুক্ত করা হয়নি, সেই কয়েকদিনের জন্য তাকে নিযুক্ত করা হলো। বা হতে পারে চিফ জাস্টিস অসুস্থ হয়ে পড়েছে, তাকে সেই সময় নিযুক্ত করা হলো। বা চিফ জাস্টিস মারা গেছেন সময়ের মানে টার্মে থাকতে থাকতে, তাহলে সেই জায়গায় করা হলো। মেনলি ব্যাপারটা হচ্ছে যদি কোনো কারণে ফাঁকা থাকে সেই জন্য, এইরকম হচ্ছে ব্যাপার। অ্যাডিশনাল অ্যান্ড অ্যাক্টিং যে জাজ কি জিনিস, অ্যাডিশনাল মানেই বুঝতে পারছো যে কজন জাজ রয়েছেন তার সঙ্গে আরো কয়েকজনকে নিযুক্ত করা, সেটা হচ্ছে অ্যাডিশনাল জাজ। এটাও করতে পারেন হচ্ছে প্রেসিডেন্ট। কেন করতে পারেন, মানে কি জন্য তিনি করবেন, যদি কোনো কারণে কাজ বেশি হয়ে যায়, হঠাৎ করে দেখা গেল কোনো একটা সময় কোনো একটা হাইকোর্টে প্রচন্ড বেশি কাজের, বম্বে বম্বে হাইকোর্টে কোনো কারণে কাজের প্রেসার অনেক বেড়ে গেছে, যে কজন জাজ রয়েছেন সেই দিয়ে কাজ চালানো যাচ্ছে না, তখন প্রেসিডেন্ট কি করবে, কয়েকদিনের জন্য কয়েকজন জাজকে নিযুক্ত করে দেবে যে তোমরা এই সময়ের জন্য কাজ করো, কারণ এখন কাজের বেশি প্রেসার রয়েছে। এবার এই জিনিসটা অ্যাক্টিং অ্যাডিশনাল যে জাজ তাদেরকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 বছরের জন্য নিযুক্ত করা যায়, 2 বছরের বেশি করা যাবে না। ওকে, 2 বছরের অবধি করা যেতে পারে। এবং মেনলি এটা করা হয় একটাই কারণে, সেটা হচ্ছে কাজের প্রেসার যদি বেড়ে যায়। তো এইরকম একটা ব্যাপার। আরো একটা কারণে হতে পারে, সেটা কি, সেটা হচ্ছে যারা মেন জাজ রয়েছেন, বম্বে হাইকোর্ট নিয়ে আমরা বলছিলাম, বম্বে হাইকোর্টের যারা জাজ রয়েছেন, ধরো 20 জন জাজ, লেটস সে একটা উদাহরণ, 20 জন জাজ রয়েছেন, তার মধ্যে থেকে 10 জন জাজ কোনো কারণে অসুস্থ হয়ে পড়লেন, অনুপস্থিত থাকলেন কোনো কারণে, 10 জন একসাথে অনুপস্থিত হয়ে গেলেন, তখন কি হবে, কাজে 10 জন জাজ নিয়ে কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য বাইরে থেকে এরকম কয়েকজন পার্সনকে কিছুদিনের জন্য করা যেতে পারে নিযুক্ত, সেটাও ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 বছর। এবার হচ্ছে রিটায়ার্ড জাজ, যারা রিটায়ার করে গেছেন তাদেরকেও রিকোয়েস্ট করা যায় পুনরায় কয়েকদিনের জন্য কাজ করার। এই জায়গাটা একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এতক্ষণ অব্দি আমরা দেখছিলাম যা যা অ্যাক্টিং চিফ জাস্টিস হোক বা অ্যাডিশনাল জাজ, সেগুলো কে করছে, সেগুলো সবই নিযুক্ত করছে প্রেসিডেন্ট। কিন্তু রিটায়ার্ড জাজকে যদি পুনরায় কয়েকদিনের জন্য নিযুক্ত করতে হয়, সেটা করবে হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট। অর্থাৎ ধরো কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, তার বিশেষ কিছু দরকার হলো, হতেই পারে যিনি রিটায়ার করে গেছেন তিনি খুব বেশি এক্সপিরিয়েন্সড, বহুদিন কাজ করেছেন, কোনো একটা কঠিন কেস হয়তো এসছে, চিফ জাস্টিস দেখলেন যে একজন রিটায়ার্ড জাজকে নিযুক্ত করা প্রয়োজন ক্যালকাটা হাইকোর্টে, তখন ক্যালকাটা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস তিনি কি করবেন, একজন যিনি এরকম খুব কোয়ালিফাইড পার্সন তাকে দেখবেন, তিনি রিটায়ার করে গেছেন, তাকে রিকোয়েস্ট করবেন যে আপনি কয়েকদিনের জন্য কাজ করুন। তো এইটা হচ্ছে রিটায়ার্ড জাজ, এরকম করা যায়। এবার চিফ জাস্টিস এটা একমাত্র তখনই করতে পারে যখন সে প্রেসিডেন্টের সঙ্গে কনসাল্ট করে নেবে। তার আগে চিফ জাস্টিস এটা করার আগে, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এটা করার আগে প্রেসিডেন্টের কাছ থেকে একটা পারমিশন নিয়ে নেবে যে এই কারণে আমাদের একজন রিটায়ার্ড জাজ দরকার। তো প্রেসিডেন্ট যদি হ্যাঁ বলে তারপরে চিফ জাস্টিস এটা করতে পারে। তো এইরকমও করা যেতে পারে। ওকে, এইভাবে করা যেতে পারে। তো আজকে আমরা এই অবধি পড়লাম মেনলি বেসিক হাইকোর্ট সম্পর্কে, ছোট করেই রাখলাম কারণ নেক্সট দিনের যে ক্লাসটা রয়েছে সেখানে আমরা হাইকোর্টের পাওয়ার, ফাংশন, কি কি কাজ করে সেইগুলো দেখবো। তো এই ক্লাসটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার একটু করো, এবং চ্যানেলে যদি নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এখানে তোমরা আমাকে মেসেজ করতে পারবে এবং আমি সেই মেসেজ দেখে রিপ্লাই দিতে পারবো। তো অবশ্যই এখানে যদি তোমাদের অ্যাকাউন্ট থাকে প্লিজ ফলো করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, দেখা হবে নেক্সট দিনের ক্লাসে।